একটা গাছকে ঠিক কী জিনিস গাছ বানায়? মানে কেন ওটা সবুজ? বা ধরুন ওর ফুলগুলো এত রঙিন কেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে গাছের কোষের অনেক গভীরে। হ্যাঁ, সেখানে যেন একটা আস্ত পরিবার কাজ করে যাচ্ছে। আর সদস্যেরা একজন এক রকম। ঠিক, আজ আমরা সেই পরিবারেরই গল্প শুনব। আমাদের হাতে থাকা একটা জীববিজ্ঞানের সোর্স থেকে আমরা প্লাস্টিড নামের এই পরিবারের সদস্যদের চিনব। দেখব কে গোদাম সামলায়, কে মার্কেটিংয়ের দায়িত্বে, আর কেই বা সেই জাদুকর শেফ। যে কিনা সূর্যের আলোকে খাবারে পরিণত করে। একদম। দারুণ একটা উপমা। কারণ প্লাস্টিড আসলে কোষের ভেতরে একটা বহুমুখী কর্মীর দল। এরা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়, আর প্রত্যেকের বাইরে দুটো করে পর্দা বা ঝিল্লি থাকে, অনেকটা ইউনিফর্মের মতো। আর শুধু উদ্ভিদেই নয়, তাই না? না, ইউগ্লেনার মতো কিছু এককোষী জীবের মধ্যেও এদের দেখা যায়। বলতে পারেন এরাই উদ্ভিদ জগতের আসল কারিগর। ওকে, চলুন তাহলে এই কারিগরদের সাথে পরিচিত হওয়া যাক। এই যে প্লাস্টিড, এই ধারণাটা প্রথম কবে এলো? এটা বেশ আগের, 1883 সালে। ওহ। হ্যাঁ, বিজ্ঞানী ডব্লিউ শিম্পার প্রথম উদ্ভিদ কোষের মধ্যে এদের দেখতে পান, আর তিনি প্লাস্টিড নামটা দেন। তখন থেকেই তাহলে জীববিজ্ঞানের একটা নতুন দরজা খুলে গেল। একদম, মানুষ বুঝতে শুরু করল যে কোষের ভেতরেও কত কি ঘটে চলেছে। আর আমাদের সোর্স বলছে এই পরিবারের সদস্যরা সবাই একরকম নয়। এখানেই তো আসল মজাটা। এদেরকে নাকি রঙের ওপর ভিত্তি করে ভাগ করা হয়। ঠিক তাই, এদের পরিচয় আর কাজ নির্ভর করে এদের ভেতরে কোনো রঞ্জক পদার্থ বা পিগমেন্ট আছে কিনা তার উপর। মানে মোটে তর্পর ৩ ধরনের সদস্য আছে এই পরিবারে। আচ্ছা। প্রথমজন হল লিউকোপ্লাস্ট, পরিবারের সবচেয়ে সাদামাটা আর বর্ণহীন সদস্য। বর্ণহীন, ওকে। দ্বিতীয়জন হল ক্রোমোপ্লাস্ট, যে সবুজ বাদে বাকি সব রং নিয়ে কাজ করে, হলুদ, কমলা, লাল এইসব। আর তৃতীয়? আর তৃতীয়, যাকে আমরা সবাই চিনি, সে হল ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের সুপারস্টার। বেশ, তাহলে একদম সাদামাটা সদস্যটা দিয়েই শুরু করা যাক, লিউকোপ্লাস্ট। যেহেতু এর কোনো রং নেই, তার মানে তো ওটা সালোক সংশ্লেষণ করতে পারে না। তাহলে এর কাজটা কি? খুব ভালো পয়েন্ট। লিউকোপ্লাস্ট হল এই পরিবারের গোদাম ব্যবস্থাপক বা স্টোর কিপার। স্টোর কিপার। হ্যাঁ, এর প্রধান কাজই হল খাবার জমিয়ে রাখা। যেহেতু আলো নেই, তাই সালোক সংশ্লেষণের কোনো ব্যাপারও নেই। তাই এরা গাছের মূল, বীজ বা মাটির নিচের কাণ্ডের মতো অন্ধকার জায়গায় বসে ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে। তার মানে কোষের প্যান্ট্রি বা গুদামঘর। বাহ! কিন্তু সব খাবার তো একরকম নয়। না, এখানেই এর দক্ষতার পরিচয়। কী ধরনের খাবার জমাচ্ছে তার উপর ভিত্তি করে এই লিউকোপ্লাস্টেরও আবার ৩টে আলাদা পরিচয় আছে। ও আচ্ছা। যারা শ্বেতসার বা স্টার্চ জমায় তাদের বলে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট? হ্যাঁ, যেমন আলুতে? একদম। আলুর কোষে এদেরকেই পাওয়া যায়, যারা আলুকে কার্বোহাইড্রেটে ভর্তি করে তোলে। আচ্ছা, তাহলে আলুর ভেতরের শক্তিটা এই অ্যামাইলোপ্লাস্টের মধ্যেই জমানো থাকে। ঠিক তাই। এরপর যারা তেল বা চর্বি জমায় তারা হল ইলায়োপ্লাস্ট। অনেক বীজের মধ্যে এদের পাওয়া যায়। আর প্রোটিন? আর সব শেষে যারা প্রোটিন জমিয়ে রাখে তাদের বলা হয় অ্যালিউরোপ্লাস্ট, মানে ডাল বা শস্যের দানায়। হ্যাঁ, এরা প্রোটিন স্টোর করে। মোট কথায় এরা হল গাছের ভবিষ্যতের ফুড ব্যাংক। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়, এই যে গুদাম ব্যবস্থাপক, সে কি সারা জীবন শুধু গুদামেই কাজ করে? তার কি প্রমোশন বা ডিপার্টমেন্ট বদলানোর কোনো সুযোগ নেই? এখানেই জীববিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ ব্যাপারগুলোর একটা লুকিয়ে আছে। এদের ডিপার্টমেন্ট বদলানোর অসাধারণ ক্ষমতা আছে। তাই নাকি? হ্যাঁ, ধরুন একটা আলুকে আপনি কয়েকদিন আলোর নিচে ফেলে রাখলেন, দেখবেন ওটার কিছু অংশ সবুজ হতে শুরু করেছে। হ্যাঁ, এটা তো দেখেছি। তার মানে কি দাঁড়ায়? এর মানে হলো আলুর কোষের ভেতরের বর্ণহীন লিউকোপ্লাস্টগুলো সিগন্যাল পেয়েছে যে এখন আর গুদামে বসে থাকলে চলবে না, এবার শক্তি উৎপাদন করতে হবে। তখন তারা নিজেদের বদলে ফেলে সবুজ ক্লোরোপ্লাস্ট পরিণত হয়। ওয়াও! এই রূপান্তরের ক্ষমতাটা ওদের একটা অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা দেয়। কোষকে নতুন করে অঙ্গাণু তৈরি করতে হয় না, পুরনো কর্মীকেই নতুন দায়িত্ব দিয়ে দেয়। কি অসাধারণ দক্ষতা! এটা তো দারুণ ব্যাপার। মানে কোষ তার রিসোর্স নষ্ট করে না, একই কর্মীকে প্রয়োজন অনুযায়ী রিট্রেন করে নেয়। আচ্ছা, তাহলে গুদামঘরের গল্প তো হলো। এবার আসা যাক পরিবারের সেই রঙিন সদস্যটির কথায়, যে কিনা মার্কেটিংয়ের দায়িত্বে, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ। ফুল, ফল যে এত সুন্দর রঙিন হয় তার পেছনের কারিগর তো তাহলে এরাই।
কিন্তু শুধু সুন্দর দেখানোর জন্য তো গাছ এত শক্তি খরচ করবে না, তাই না? একদমই না। প্রকৃতির কোনো কিছুই শুধু সৌন্দর্যের জন্য নয়, সবকিছুর পেছনেই একটা উদ্দেশ্য আছে। ক্রোমোপ্লাস্টের ভেতরে ক্যারোটিন আর জ্যান্থোফিল নামের পিগমেন্ট থাকে। ক্যারোটিন দেয় কমলা বা লাল রং। আর জ্যান্থোফিল দেয় হলুদ। ঠিক, আর এই রংগুলো হলো গাছের বিজ্ঞাপন। বিজ্ঞাপন সেটা কিভাবে? রঙিন ফুল তার রং দিয়ে মৌমাছি প্রজাপতিদের আকর্ষণ করে, বলে এদিকে এসো, এখানে মধু আছে। আর কীটপতঙ্গ যখন মধুর লোভে ফুলে বসে, তখন তাদের গায়ে ফুলের পরাগরেণু লেগে যায়। আর তারপর তারা যখন অন্য ফুলে যায় তখন পরাগায়ন ঘটে। ঠিক, এটা গাছের বংশবৃদ্ধির জন্য অপরিহার্য। আর পাকা ফলের ক্ষেত্রে একই ব্যাপার। একটা টকটকে লাল পাকা ফল পাখি বা অন্য প্রাণীদের চোখে অনেক বেশি আকর্ষণীয়। তারা ফলটা খায়, তারপর অন্য জায়গায় গিয়ে বীজটা মলত্যাগের মাধ্যমে ফেলে দেয়। এভাবেই গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তার মানে ক্রোমোপ্লাস্ট এখানে একজন দক্ষ মার্কেটিং ম্যানেজারের মতো কাজ করছে। একদম, যে কিনা সঠিক অডিয়েন্সকে আকর্ষণ করে, পণ্যের মানে বীজের বিস্তার ঘটায়। তার মানে এই রঙগুলো গাছের টিকে থাকার কৌশলের একটা অংশ। আচ্ছা, গাজরের মূল যে কমলা রঙের হয়, সেটাও কি একই কারণে? গাজরের ব্যাপারটা একটু অন্যরকম, তবে মূল কারিগর একই। গাজরের মূলে প্রচুর পরিমাণে ক্যারোটিন সমৃদ্ধ ক্রোমোপ্লাস্ট থাকে, যা আমরা খেলে ভিটামিন এ হিসেবে কাজে লাগে। হ্যাঁ। আবার ধরুন টমেটোর কথা, কাঁচা অবস্থায় সবুজ থাকে, কারণ তখন ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ করছে। ঠিক, ফলটার আকার বাড়াচ্ছে। যেই ফলটা পেকে যায়, মানে ওর ভেতরের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি, তখন ক্লোরোপ্লাস্টগুলোই ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। আর সবুজ রংটা লাল হয়ে যায়। হ্যাঁ, যা পাখিদের জন্য একটা সিগন্যাল, এবার খাওয়ার জন্য তৈরি। অসাধারণ। তাহলে পুরো ব্যাপারটা একটা অত্যন্ত গোছানো প্রক্রিয়া। এবার তাহলে পরিবারের সবচেয়ে বিখ্যাত আর গুরুত্বপূর্ণ সদস্যটির কাছে আসা যাক, ক্লোরোপ্লাস্ট। জীবনের রান্নাঘর। হ্যাঁ, একে তো বলা হয় কোষের রান্নাঘর, বা আমাদের সোর্সের ভাষায় ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার। এর গঠনটা তো সোর্সের ছবিতে বেশ জটিল লাগছে, যেন একটা ছোট্টখাটো শহর। শহরদা একটা অত্যাধুনিক কারখানা, দুভাবেই ভাবা যায়। ক্লোরোপ্লাস্টের গঠনটা সত্যিই খুব গোছানো। বাইরে যেমনটা বলেছিলাম, দুটো পর্দার একটা দেয়াল আছে। আচ্ছা। এর ভেতরে যে তরল জেলির মতো জায়গাটা, তাকে বলে স্ট্রোমা। এই স্ট্রোমা হলো কারখানার ফ্লোর, যেখানে অনেক কাঁচামাল আর যন্ত্রপাতি ছড়ানো ছিটানো থাকে। কিরকম যন্ত্রপাতি? এই স্ট্রোমার মধ্যে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, একটা বৃত্তাকার ব্লুপ্রিন্ট। নিজস্ব ডিএনএ? হ্যাঁ, নিজস্ব রাইবোজোম আছে, যা হলো প্রোটিন তৈরির ছোট ছোট মেশিন। এছাড়াও বিভিন্ন এনজাইম তো আছেই। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো থাইলাকয়েড। থাইলাকয়েড? এগুলো দেখতে অনেকটা পয়সার মতো, চ্যাপ্টা থলির মতো গঠন। ছবিতে দেখছি এই পয়সাগুলো একটার উপর একটা সাজিয়ে রাখা, অনেকটা মোনেরাজ স্তূপের মতো। ঠিক ধরেছেন। এই এক একটা মুদ্রার স্তূপকে বলা হয় গ্রানাম, আর অনেকগুলো স্তূপকে একসাথে বলে গ্রানা। গ্রানা? এই গ্রানাগুলোই হলো আসল সোলার প্যানেল। আর এই প্যানেলগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, এদের মধ্যে সংযোগকারী রাস্তাও আছে, যাকে বলে স্ট্রোমা ল্যামেলি। এই পুরো নেটওয়ার্কটা মিলেমিশে কাজ করে। তাহলে সূর্যের আলোটা ঠিক কোথায় কাজে লাগে? এই গ্রানার উপরে? ওই যে মুদ্রার মতো থাইলাকয়েড, তার ঝিল্লি বা পর্দার ওপরেই আসল ম্যাজিকটা হয়। সেখানে কোয়ান্টোজোম নামের হাজার হাজার কণা থাকে, যার ভেতরে আছে ক্লোরোফিল। ও, তাহলে ক্লোরোফিলটা এখানে থাকে। প্লাস্টের নিজস্ব ডিএনএ আর রাইবোজোম আছে। এর মানে কি দাঁড়ায়? কোষের নিউক্লিয়াসের তো ডিএনএ আছেই, তাহলে এই অঙ্গাণুর আবার আলাদা ডিএনএ কেন? এটাই তো জীববিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। নিজস্ব ডিএনএ আর রাইবোজোম থাকার মানে হল ক্লোরোপ্লাস্ট পুরোপুরি কোষের নিউক্লিয়াসের নির্দেশের ওপর নির্ভরশীল নয়। নির্ভরশীল নয়? না, সে একজন অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কর্মী। সে নিজের দরকারি কিছু প্রোটিন নিজেই বানিয়ে নিতে পারে, এমনকি নিউক্লিয়াসের সাহায্য ছাড়াই নিজের সংখ্যা বাড়াতে পারে, মানে নিজের কপি তৈরি করতে পারে। এটা তো অবিশ্বাস্য। কোষের ভেতরে আরেকটা প্রায় স্বাধীন সত্তা। ঠিক, যেন একটা বাড়ির ভেতরে একজন ভাড়াটে, যার নিজের রান্নাঘর, নিজের নিয়মকানুন আছে। আপনার এই ভাড়াটের ধারণাটাই কিন্তু এন্ডোসিম্বায়োটিক তত্ত্বের মূল কথা। তাই? হ্যাঁ, এই তত্ত্ব অনুযায়ী শতকোটি বছর আগে ক্লোরোপ্লাস্ট আসলে একটা স্বাধীন জীবনযাপনকারী ব্যাকটেরিয়া ছিল, যে সালোক সংশ্লেষণ করতে পারত। কোনো এক সময় একটা বড় কোষ ওকে গিলে ফেলে।
কিন্তু হজম না করে একটা চুক্তি করে নেয়। কি রকম চুক্তি? ব্যাকটেরিয়াটি কোষের ভেতরে থেকে সুরক্ষা পাবে আর বিনিময়ে নিজের তৈরি করা খাবার দিয়ে কোষকে শক্তি যোগাবে। তার মানে এটা একটা শত্রুতা দিয়ে শুরু হওয়া বন্ধুত্বের গল্প, যা টিকে আছে কোটি কোটি বছর ধরে। একদম। সেই প্রাচীন ব্যাকটেরিয়াটি আজ বনস্পতি কোষের অবিচ্ছেদ্য অংশ, ক্লোরোপ্লাস্ট। এটা আমাদের দেখায় যে সহযোগিতা আর নির্ভরশীলতা বিবর্তনের কত বড় একটা চালিকা শক্তি। আচ্ছা, এবার যদি এর কাজগুলো দেখি, প্রধান কাজ তো আমরা সবাই জানি, সালোক সংশ্লেষণ। ঠিক, এই প্রক্রিয়ায় সে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে বদলে শর্করা বা গ্লুকোজ তৈরি করে। যে খাবারটা পুরো উদ্ভিদকে বাঁচিয়ে রাখে। শুধু উদ্ভিদকে না, এই প্রক্রিয়ার উপজাত হিসেবে যে অক্সিজেন তৈরি হয় সেটাই পৃথিবীর প্রায় সমস্ত প্রাণীর শ্বাসপ্রশ্বাসের জন্য অপরিহার্য। ঠিক। এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল ফটোফসফোরাইলেশন। সহজ কথায় আলোর শক্তি ব্যবহার করে এটিপি তৈরি করা। কোষের শক্তির মুদ্রা বা কারেন্সি। একদম। আর তৃতীয়ত, নিজস্ব রাইবোজোম ব্যবহার করে সে কিছু জরুরি প্রোটিন বানায়, যেমন আরইউবিপি এনজাইম, যা ছাড়া সালোক সংশ্লেষণ সম্ভবই নয়। আমাদের সোর্সে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের মধ্যে একটা তুলনা দেওয়া আছে। দুটোই তো কোষের পাওয়ার হাউস, দুটোরই নিজস্ব ডিএনএ আছে। হ্যাঁ, খুব ভালো একটা তুলনা। এদের মধ্যে মূল মিল আর অমিলগুলো কি? মিলের দিক থেকে দুটোই দুটো পর্দা দিয়ে ঢাকা, দুটোরই নিজস্ব ডিএনএ রাইবোজোম আছে, আর দুটোই সেমি অটোনমাস। কিন্তু কাজের দিক থেকে এরা ঠিক একে অপরের উল্টো। উল্টো? মাইটোকন্ড্রিয়া হল কোষের পাওয়ার প্ল্যান্ট, যা খাবারকে মানে গ্লুকোজকে ভেঙে শক্তি বা এটিপি তৈরি করে। এই প্রক্রিয়াটা হল শ্বসন। আর এটা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই থাকে। ঠিক। আর ক্লোরোপ্লাস্ট হল খাবার তৈরির কারখানা, যা শক্তি ব্যবহার করে খাবার তৈরি করে। এটা শুধু উদ্ভিদ আর কিছু প্রোটিস্টা কোষে থাকে। আর গঠনের দিক থেকেও তো পার্থক্য আছে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দায় যে ভাঁজগুলো থাকে সেগুলোকে বলে ক্রিস্টি, আর ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে গ্রানার মতো সোলার প্যানেলের স্তূপ। একজন শক্তি খরচ করে আর একজন শক্তি উৎপাদন করে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, প্লাস্টিড পরিবারের লিউকোপ্লাস্ট হল গুদাম রক্ষক, ক্রোমোপ্লাস্ট হল বিজ্ঞাপন ও বিপণন বিশেষজ্ঞ, আর ক্লোরোপ্লাস্ট হল সেই শেফ যার রান্নার ওপর পুরো পৃথিবী নির্ভরশীল। একেবারে নিখুঁত সারসংক্ষেপ। আর এদের মধ্যে যে পারস্পরিক রূপান্তরের ক্ষমতা আছে সেটা এদেরকে আরও বেশি কার্যকরী করে তোলে। যেমন কাঁচা ফলের ক্লোরোপ্লাস্ট পেকে যাওয়ার সময় ক্রোমোপ্লাস্টে বদলে যায়, আবার মাটির নিচের আলো পেলে তার লিউকোপ্লাস্টকে ক্লোরোপ্লাস্টে পরিণত করে। এই নমনীয়তাই উদ্ভিদকে এত সফলভাবে পৃথিবীতে টিকিয়ে রেখেছে। তার মানে প্লাস্টিড শুধু উদ্ভিদকে রং বা খাবার তৈরির ক্ষমতা দেয় না। এই যে আমরা শ্বাস নিচ্ছি, যে খাবার খাচ্ছি, তার সব কিছুর পেছনেই কোনো না কোনোভাবে এই ছোট্ট অঙ্গাণুটির অবদান আছে। ওহ, যে সৌরশক্তিকে আমাদের ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করছে, সেটাই তো পুরো জীবজগতের চালিকা শক্তি। ঠিক তাই। আর এর যে এন্ডোসিম্বায়োটিক উৎস, সেই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা কিছু দেখি তার গভীরে হয়তো লুকিয়ে আছে কোটি কোটি বছরের সহযোগিতা আর সহাবস্থানের ইতিহাস। কোষের এই গঠন কোনো একদিনে তৈরি হয়নি। একা বিবর্তনের এক অসাধারণ সিম্ফনি। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কোষের ভেতরে একটা অঙ্গাণু, যা একসময় হয়তো একটা স্বাধীন জীব ছিল, তার এই অংশীদারিত্ব আমাদের শেখায় যে প্রকৃতির জটিলতা আসলে প্রাচীন সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের নিজেদের অস্তিত্বের গভীরে, আমাদের ডিএনএর ভাজে ভাজে এমন আর কোনো প্রাচীন অংশীদারিত্বের গল্প লুকিয়ে থাকতে পারে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি।